ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত একজন, আহত অন্তত 15। ষড়যন্ত্র বন্ধ করতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে বলছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। দলীয় সরকারের অধীনে সংস্কারের তাগিদ। এবং যুক্তরাষ্ট্র ও লন্ডনে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 4টি দুর্ঘটনা ঘটেছে মাত্র আধা ঘন্টার ব্যবধানে। দুর্ঘটনার কবলে পড়েছে 10টি গাড়ি, যেখানে একজন প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়েছেন অন্তত 15 জন। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘন কুয়াশার কারণে পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে একটি দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন নামে একজন বাস চালকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানা যায়, ভোর থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল, সামান্য দূরের কিছু দেখা যাচ্ছিল না। এক্সপ্রেসওয়ের 16 ঘর থেকে হাসারা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহন একটিকে পেছন থেকে আরেকটি ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়। সড়কেও গাড়ির জটলা তৈরি হয়। বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। পঞ্চগড়ে আবারও তাপমাত্রার পারদ নামল 9 ডিগ্রির ঘরে। পৌষের শীতে কাঁপছে উত্তরের হিমাঞ্চল। গত 3 দিন পর 10 ডিগ্রির নিচে তাপমাত্রার পারদ নেমে বাড়িয়েছে শীতের তীব্রতা। ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই হালকা কুয়াশায় জড়ানো জেলা। রোদ উঠলেও গত দিনের মতো ঝলমলে ভোর হয়নি। উত্তরে প্রবাহিত হিমেল হাওয়ায় নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তবে জীবিকার তাড়নায় নিম্ন মধ্যবিত্ত মানুষদের কর্মজীবনের ব্যস্ততা দেখা যাচ্ছে সকাল থেকেই। শীতের কারণে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ ব্যাধি। প্রতিদিনই জেলা এবং উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বাড়ছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন, কেবল তারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এশিয়ান টেলিভিশনকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বলেন, একমাত্র জনগণকে নির্বাচনমুখী করা গেলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বিএনপির এই নেতা জানান, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি দলীয় সরকারের প্রয়োজন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্রত নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করে। সেই যাত্রায় সংস্কারের পক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় আপত্তি জানিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনা জানতে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মুখোমুখি হয় এশিয়ান টেলিভিশনের। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না উল্লেখ করে তিনি বলেন, একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। আমাদের দলের থেকেও আমরা বলেছি যে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং তার প্রেস যে সেক্রেটারি তার বক্তব্যের মধ্যে মিল নেই। এতে করে জনগণের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। আমরা কোনো সন্দেহে থাকতে চাই না, কারণ আমরা দেখছি যে এই সরকারের এই 4 মাসের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনের জন্য বিএনপি কতটুকু প্রস্তুত রয়েছে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, যে কোনো সময়ে নির্বাচনের জন্য তৈরি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের সাংগঠনিক কাঠামো, আমাদের যারা কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং অতীতে আমাদের এই দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাই আমাদের অতীতের প্রার্থী আছে, নতুন প্রার্থী আছে। এ মিলে আমরা কিন্তু যে কোনো সময় আমাদের যে প্রক্রিয়া আছে এটা আমরা যে কোনো সময় পারবো বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারকে দিয়ে দেশের সব ক্ষেত্রে সংস্কার সম্ভব নয় উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন জানান, প্রয়োজন নির্বাচিত সরকার।
কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণে দলটি সবসময় কাজ করে যাবে বলে জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আওয়ামী লীগ গত 17 বছর ধরে মানুষের জন্য কাজ না করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে বলেও অভিযোগ করেন তিনি। রবিবার রাতে রাজধানীর পল্লবী এবং রূপনগরে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন তিনি। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে। তীব্র শীতে রাজধানীর মিরপুর, রূপনগর অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মধ্যরাতে রাজধানীর রূপনগর ও পল্লবী বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। গত 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার কখনো বাংলাদেশের মানুষের পাশে ছিল না, কারণ তাদের বাংলাদেশের জনগণের ভোটের প্রয়োজন হয় নাই। আপনারা সকলেই জানেন, গত 15 বছর আপনারা কি ভোট দিতে পারছিলেন? কেউ ভোট দিতে পারেন নাই। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের দল, দেশের দুঃসময়ে বিএনপি মানুষের পাশে থাকে, কাজ করছে। এই স্বৈরাচার সরকার সব সময় শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে, নিজেদের পরিবার, নিজেদের মানুষের জন্য শুধু তারা বেগম পাড়া বলেন বিভিন্ন জায়গায় অট্টালিকা তৈরি করেছে। বিভিন্ন জায়গায় এই স্বৈরাচারের দোসররা সেকেন্ড হোম করে এখন তারা ওইখানে পালিয়ে আছে। আওয়ামী লীগ জনগণের পাশে ছিল না অভিযোগ করে আমিনুল হক বলেন, তারা সব সময় নিজেদের পকেটের উন্নয়ন করেছে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্র ও লন্ডনে 300 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদক সূত্রে তথ্য জানা গেছে, এর আগে 9 প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেচপা সহ 9টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের 300 ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতারকৃত 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নারায়ণগঞ্জ জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক নূর মোহসিন রিমান্ডের শুনানি শেষে তিনি এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার পুলিশ ওই 3 আসামির 5 দিনের রিমান্ডের আবেদন করেছিল। এদিকে শুক্রবার আসামিদের মধ্যে 2 জনের শরীরে ডোপ টেস্টে মাদকের সন্ধান পাওয়া গিয়েছে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডক্টর AFM মশিউর রহমান। বৃহস্পতিবার রাত 3টার দিকে পূর্বাচল 300 ফিট নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে এ দুর্ঘটনা ঘটে। মুহতাসিমের নিহতের ঘটনায় তার বাবা রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। এই হত্যা মামলার যাতে সুষ্ঠু বিচার হয়, আমরা এটাই আশা করি সাধারণ শিক্ষার্থীরা, এবং ভবিষ্যতে এরকম সড়ক দুর্ঘটনা এরকম নির্মমভাবে আর কোনো আমার ভাই বা আমাদের দেশের ভাই যাতে প্রাণ চলে না যায় এবং আর কোনো মায়ের কোল যাতে ফাঁকা না হয়, এই দিকেও সরকারের যথাযথ পদক্ষেপ যাতে নেয় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করি। সমস্ত আইনজীবী যেসব কথা বলেছে আমি সন্তুষ্ট। আমি এর সুষ্ঠু তদন্ত হোক, ন্যায় বিচার চাই। আমরা আইনজীবী, আমরা এই মামলার সকল কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি যে এটা কোনো সড়ক পরিবহন আইনে দুর্ঘটনাজনিত মামলা নয়, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই পুলিশ তার কর্তব্য অবহেলা যে করেছেন, পুলিশ তার কর্তব্য অবহেলাটাকে এটাকে যে তা শুদ্ধ করার জন্য তাদের যে কাজটা করেছেন, এই কাজটাকে তাদের ন্যায়সঙ্গত করার জন্য এই আসামিদেরকে এই মোকদ্দমায় গ্রেপ্তার করেছেন। নরসিংদীতে ছাত্র দলের নেতা হুমায়ুন কবিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে সদর উপজেলার 5 দোনায়
এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হুমায়ুন কবির তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফিরে যাচ্ছিল। পথে মোটরসাইকেল যোগে এসে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এ সময় তার বুকে এবং মাথায় দুটি গুলিবিদ্ধ হয়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে কোনো পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ভিনদেশি দুর্লভ লিলিয়াম ফুল প্রথমবারের মতো চাষ হচ্ছে বগুড়ায়। অপরূপ সৌন্দর্য, নজর কাড়া রং আর ঘ্রাণের কারণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে এই ফুল। বগুড়ার শাহজাহানপুর সুজাবাদ গ্রিন নার্সারিতে শোভা পাচ্ছে হলুদ রঙের এই দৃষ্টিনন্দন ফুল। পরীক্ষামূলক চাষে সাফল্য পাওয়ায় বাণিজ্যিকভাবে উৎপাদনের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বগুড়ায়। প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং আর ঘ্রাণের কারণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে লিলিয়াম ফুল। এই ফুল চাষে স্বপ্ন দেখছেন বগুড়ার চাষি রেজওয়ানুল ইসলাম। জেলায় প্রথমবার পরীক্ষামূলকভাবে নেদারল্যান্ডসের লিলিয়াম ফুল চাষে সফল হয়েছেন এই তরুণ উদ্যোক্তা। তার বাগানে শোভা পাচ্ছে হলুদ রঙের মিষ্টি গন্ধযুক্ত এই ফুল। নতুন প্রজাতির এই ফুল দেখতে তার বাগানে প্রতিদিনই আসছেন অনেকে। লিলিয়াম ফুলটা অনেক সুন্দর দেখতে, যদিও এর আগে ইউটিউবে দেখেছি, এখন তো নিজে চোখে দেখলাম সরাসরি, অনেক ভালো লাগছে। এদিকে উদ্যোক্তা বলছেন, শীতপ্রধান দেশ নেদারল্যান্ডসের লিলিয়াম ফুল বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়া নতুন প্রজন্ম বা ফুল প্রেমীদের জন্য বিষয়টি শুভ বার্তা বয়ে আনবে। এখানে পরিশ্রম নাই বললেই চলে। আর এইটার মার্কেট ভ্যালুটা যদি আমরা চিন্তা করি, অন্যান্য ফুলের চেয়ে আমরা এই ফুলটা মনে হয় সবচেয়ে বেশি দামে আমরা বিক্রি করতে পারবো। কারণ যদি বাংলাদেশে ব্যাপক আকারে চাষ হয়, এটা আমরা এক্সপোর্ট করার সম্ভাবনা আছে। এই ফুলটা বাংলাদেশে চাষ হয় না এবং বাংলাদেশের কিন্তু ব্যাপক চাহিদা আছে, কিন্তু চাষ আমরা করতে পারি নাই। আমরা শুরু করছি গবেষণা। এদিকে স্থানীয় কৃষি বিভাগ বলছে, লিলিয়াম ফুল চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দেয়া হবে, যাতে অল্প সময়ের মধ্যে চাষ করে তারা লাভবান হতে পারেন। এই ফুলটা চাষ করে আপনারা অনেক লাভবান হবেন। এই ফুলটাতে অনেক বেশি কষ্ট হয় না। একবার আপনারা বাল্বটা একবার কিনতে হবে এবং 6 থেকে 7 বছর আপনারা একটা বাল্ব দিয়ে বাল্বটা সংরক্ষণ করতে হবে। একটা বাল্ব দিয়ে আপনারা 6 থেকে 7 বছর চাষ করতে পারবেন। শীতপ্রধান দেশগুলোতে কন্দ বপনের 90 দিনের মধ্যে ফুল সংগ্রহের উপযোগী হলেও বগুড়ায় মাত্র 55 দিনে লিলিয়াম ফুল হারভেস্টের উপযোগী হয়েছে। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। এবারে প্রবাস সংবাদ। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বৃহত্তর নোয়াখালী সমিতি। নিজেদের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং দুস্থ ও অসহায় মানুষের সেবা করার ব্রত নিয়েই বৃহত্তর নোয়াখালী সমিতি কাজ করে যাচ্ছে। নোয়াখালী উৎসব উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। শুক্রবার সম্প্রতি জেদ্দার একটি পিকনিক পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী। সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন ও সাইফুল ইসলাম মঞ্জু এর যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউসুফ খান, আমির মোহাম্মদ ফিরোজ, আব্দুর রহমান, শেখ মামুনুল ইসলাম, ওয়াজিউল্লাহ মিয়া, বেল্লাল হোসেন, আশরাফ আলিম, আনোয়ার হোসেন, মশিউর রহমান সাজু সহ অনেকে। এছাড়াও শিশু, কিশোর ও মহিলা ও পুরুষদের জন্য খেলাধুলা, ফ্রি মেডিকেল সেবা, লেজার শো, র্যাফেল ড্র ছিল আকর্ষণীয় পুরস্কারও। এরপর জেদ্দায় স্থানীয় শিল্পীরা পরিবেশন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থীর উদ্যোগে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে চ্যারিটি কনসার্ট ইকোজ অফ রেভলিউশন। বিশ্ববরেণ্য সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান সহ দেশীয় শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন দর্শকরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই ইকোস অফ রেভলিউশন কনসার্টে অংশ নিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আসতে থাকে দর্শকরা।
বিশ্ববরেণ্য সঙ্গীতশিল্পী রাহাত ফতে আলী খান ও দেশীয় শিল্পীদের পরিবেশনা উপভোগে দর্শক শ্রোতাদের মাঝে ছিল ভরপুর উচ্ছ্বাস। ওনার ফ্যান, অনেক হিউজ ফ্যান আমি, সো আমার ভালোই লাগবে অবশ্যই। খুবই ভালো লাগতেছে, খুবই মানে অনেক এক্সাইটেড আমি আজকের কনসার্টটার জন্য। অনেক ভালো লাগছে, আমাদের রেভলিউশনের উদ্দেশ্যে এটা করা হচ্ছে। আমরা মনে করছি কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নাই, বরঞ্চ এটা একটা আমাদের সাংস্কৃতিক সম্পর্ক। ওরে প্রিয়া, ওরে প্রিয়া। রাহাত ফতে আলী খানের সুরের মূর্ছনায় বুঁদ হয়েছিলেন আর্মি স্টেডিয়াম ভর্তি দর্শক। জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ কনসার্টে যোগ দেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে থাকছে খেলার খবর। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপে বাংলাদেশকে 41 রানে হারিয়েছে ভারত। কুয়ালালামপুরের বাওয়েমা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশের যুব টাইগ্রেসরা। দারুণ বোলিংয়ে 4 উইকেট নিয়ে ফারজানা ইয়াসমিন ভারতের রানের টুটি চেপে ধরেন, তবে গঙ্গাদি তৃষ্ণার 50-তে 117 রানের লড়াকু পুঁজি পায় ভারত। রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ের ব্যর্থতায় 18.3 ওভারেই 76 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এই জয়ে প্রথমবারে আয়োজিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা। ম্যাচ সেরা পুরস্কার জিতেন গঙ্গাদি তৃষ্ণা। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত 1 জন, আহত অন্তত 15। ষড়যন্ত্র বন্ধ করতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে বলছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। দলীয় সরকারের অধীনে সংস্কারের তাগিদ। এবং যুক্তরাষ্ট্র ও লন্ডনে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।